নমস্কার। আজকের এই নতুন এবং রোমাঞ্চকর অনুসন্ধানে আপনাদের স্বাগত। আজ আমরা এমন কিছু তথ্য আর নথিপত্র নিয়ে কথা বলবো যা মূলধারার বিবর্তনবাদী চিন্তাধারা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন একজন ডিটেকটিভ বা অনুসন্ধানকারীর মতো এই ডসিয়াটা একটু খুলে দেখি এবং বোঝার চেষ্টা করি আমাদের সোর্স মেটেরিয়ালগুলো আসলে কি বলছে। এই উৎসগুলো ঘাটলে প্রথমেই যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায় তা হল, ডারউইনীয় বিবর্তনবাদ কি আসলেই একদম 100% প্রমাণিত কোনো বৈজ্ঞানিক সত্য, নাকি এটি শুধুই একটা ওয়ার্কিং মডেল যা বর্তমান বিজ্ঞান জগতে নানা রকম গাণিতিক এবং ঐতিহাসিক অসঙ্গতির মুখে পড়েছে? আজ আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ঠিক এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা ভারী কিন্তু দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট জেনে নেওয়া যাক। মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম বা পদ্ধতিগত প্রকৃতিবাদ। সহজ কথায় বলতে গেলে এটি বিজ্ঞানের এমন একটা অলিখিত নিয়ম যা বলে যে কোনো কিছুর ব্যাখ্যা কেবল প্রাকৃতিক বা বস্তুবাদী উপায়েই দিতে হবে। মানে প্রমাণগুলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে বিজ্ঞানীদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকতে হয়। আর ঠিক এখান থেকেই আসে আমাদের আলোচনার প্রথম মূল অংশ, বস্তুবাদী পক্ষপাতিত্ব। চলুন দেখি সোর্সগুলো কিভাবে দেখাচ্ছে যে এই দার্শনিক বায়াস জীববিজ্ঞানের ডেটা ব্যাখ্যার ক্ষেত্রে কতটা গভীর প্রভাব ফেলে। বিজ্ঞানের দর্শনে একটা খুব বিখ্যাত সমস্যা আছে, যাকে বলে ব্ল্যাক সোয়ান প্রবলেম বা কালো রাজহাঁসের সমস্যা। দেখুন, বিজ্ঞান কিন্তু কখনোই একেবারে চূড়ান্ত বা পরম সত্য দাবি করে না, বরং এটি কিছু ওয়ার্কিং মডেল নিয়ে এগোয়। ধরুন, আমরা সারা জীবন শুধু সাদা রাজহাঁস দেখেছি, তাহলে তো মনে হওয়াই স্বাভাবিক যে সব রাজহাঁস সাদা। কিন্তু ওই যে একটা মাত্র কালো রাজহাঁসের দেখায় কিন্তু প্রতিষ্ঠিত নিয়মটাকে ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট। বিজ্ঞান এভাবেই কাজ করে। নতুন পর্যবেক্ষণের জন্য তাকে সবসময় খোলা মন নিয়ে তৈরি থাকতে হয়। এই বস্তুবাদী চিন্তাধারার প্রভাবটা আরও পরিষ্কার হয়ে যায় হার্ভার্ড ইউনিভার্সিটির প্রখ্যাত বিবর্তনীয় জীববিজ্ঞানী রিচার্ড লিওন্টিনের এই চমকপ্রদ উক্তিটি থেকে। তিনি খুব খোলামেলাভাবেই স্বীকার করেছেন যে বিজ্ঞানীরা বস্তুগত কারণগুলোর প্রতি আগে থেকেই এতটাই অনুগত থাকেন যে তারা অন্য কোনো ব্যাখ্যার কথা পাত্তাই দিতে চান না। সোর্সগুলো বলছে এই অসাধারণ স্বীকারোক্তিটি থেকে একটা জিনিস স্পষ্ট, অনেক সময় প্রাপ্ত ডেটার চেয়ে এই বস্তুবাদী দর্শনই বিজ্ঞানের সিদ্ধান্তগুলোকে বেশি নিয়ন্ত্রণ করে ফেলে। ফিলোসফি তো অনেক হলো, এবার চলুন মাটির নিচে, মানে সরাসরি জীবাশ্ম বা ফসিল রেকর্ডে নজর দেয়া যাক। আমাদের পরবর্তী সেকশন ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন বা ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ রহস্য। এটি এমন একটা ফসিল রেকর্ড যা মূলধারার তত্ত্বকে সোজাসুজি চ্যালেঞ্জ করে বসে। স্ক্রিনের এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। প্রি ক্যাম্ব্রিয়ান যুগে আমরা দেখতে পাই কেবল মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক এককোষী প্রাণীর অস্তিত্ব, কিন্তু ঠিক তার পরেই ক্যাম্ব্রিয়ান যুগে এসে যেন জাদুর মতো পৃথিবীর নানা জায়গায় হঠাৎ করেই সম্পূর্ণ নতুন এবং জটিল সব প্রাণীগোষ্ঠীর আবির্ভাব ঘটে। সোর্সগুলো একে বলছে অরিজিন অফ অ্যানাটমিক্যাল নভেলটি, অর্থাৎ কোনো দীর্ঘমেয়াদী বিবর্তন ছাড়াই হুট করে এত রকম বডি প্ল্যানের উৎপত্তি। আর ঠিক এখানেই ডারউইনের মূল প্রত্যাশার সাথে বাস্তব ফসিল রেকর্ডের একটা বিরাট ধাক্কা লাগে। ডারউইন ভেবেছিলেন প্রাণের ইতিহাস হবে ধীরে ধীরে বড় হওয়া একটা ডালপালা মেলা গাছের মতো, যার গোড়ায় থাকবে প্রচুর আদিম ফসিল। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। পূর্বপুরুষের কোনো ধারাবাহিক ফসিল ছাড়াই হঠাৎ করে সম্পূর্ণ স্বতন্ত্র সব প্রাণীর আবির্ভাব ঘটে গেছে। মজার ব্যাপার কি জানেন? স্বয়ং চার্লস ডারউইন নিজেও এই ফসিলের ঘাটতির ব্যাপারটা খুব ভালো করেই জানতেন। এই উক্তিটিতে তিনি বেশ পরিষ্কারভাবে মেনে নিয়েছেন যে ক্যাম্ব্রিয়ান যুগের আগের ফসিলগুলো কেন পাওয়া যাচ্ছে না তার কোনো সন্তোষজনক উত্তর তার কাছে নেই। সোর্স ম্যাটেরিয়ালগুলো দাবি করছে যে ডারউইনের সময়কার এই অমীমাংসিত রহস্যটি এত বছর পরও বিজ্ঞানীদের কাছে রহস্যই রয়ে গেছে। ফসিল রেকর্ডের রহস্য তো আমরা দেখলাম। এবার চলুন আমাদের ডোসিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর ফাইলটা খুলি। জেনেটিক্স, কোষবিদ্যা এবং একটি প্রোটিন গঠনের বিশাল গাণিতিক অসম্ভবতা। এখানে সোর্সগুলো প্রাণের উৎপত্তির সমস্যাটিকে খুব দারুণভাবে একটা ইনফরমেশন প্রবলেম বা তথ্যের সমস্যা হিসেবে তুলে ধরেছে। সহজ কথায় প্রাণের উৎপত্তি মানেই হল জৈবিক তথ্যের উৎপত্তি। আমাদের কোষের ভেতরে থাকা ডিএনএ আসলে একটা মাস্টার ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। আর অবাক করার মতো বিষয় হল এই ডিএনএ কোড মানুষের তৈরি আজ পর্যন্ত যে কোনো আধুনিক সফটওয়্যারের চেয়েও বহুগুণ বেশি জটিল আর উন্নত। এবার একটা বিশাল সংখ্যার দিকে তাকানো যাক। 10-এর পিঠে 77টা শূন্য বসালে যে সংখ্যাটা হয়, ঠিক ততগুলোর মধ্যে মাত্র একবার। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডোগলাস এক্স হিসাব করে দেখিয়েছেন যে এলোমেলো বা র্যান্ডম মিউটেশনের মাধ্যমে একটি কার্যকরী 3D প্রোটিন স্ট্রাকচার তৈরি হওয়ার সম্ভাবনা ঠিক এতটাই ক্ষীণ। এই সংখ্যাটা আমাদের দৃশ্যমান মহাবিশ্বের মোট পরমাণুর সংখ্যার কাছাকাছি। বুঝতেই পারছেন, এমন গাণিতিক সম্ভাবনা কল্পনা করাও বেশ কঠিন। অঙ্কটা আরেকটু সোজা করে দিই। একে বলা হয় কম্বিনেটোরিয়াল প্রবলেম। স্ক্রিনে দেখুন,
একটা কার্যকরী বা সঠিক প্রোটিন সিকোয়েন্স পাওয়ার সম্ভাবনা যদি 10⁻65 হয়, তার বিপরীতে অকার্যকর বা ভুল সিকোয়েন্সের সংখ্যা হল 10⁻77। মানে এই বিশাল ভুলের সাগরে র্যান্ডম মিউটেশন দিয়ে একটা সঠিক প্রোটিন খুঁজে পাওয়া গাণিতিকভাবে একেবারেই অসম্ভব বা টেকসই নয়। সোর্সগুলোতে ঠিক এই দাবিটাই জোরালোভাবে করা হয়েছে। তাহলে নিও ডারউইনিজমের মূল বাধাগুলো কি দাঁড়াল? প্রথমত, এই গাণিতিক সীমাবদ্ধতা। দ্বিতীয়ত, জীবের ভেতরে থাকা ডেভেলপমেন্টাল জিন রেগুলেটরি নেটওয়ার্ক, যা অনেকটা কড়া প্রহরীর মতো যে কোনো আকস্মিক পরিবর্তনকে আটকে দেয়। আর তৃতীয়ত, একটা প্রাণীর সম্পূর্ণ বডি গঠনের জন্য যে নির্দেশনার প্রয়োজন হয় তা কেবল ডিএনএতেই থাকে না। একে বলে এপিজেনেটিক ইনফরমেশন, যা জিনের একদম বাইরে থাকে। অর্থাৎ পুরো গেমটা শুধু জিনোমের ভেতরেই সীমাবদ্ধ নয়। আমরা এই অনুসন্ধানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্ন হল, প্রচলিত নিও ডারউইনিয়ান মডেলটি যদি গাণিতিক এবং ঐতিহাসিকভাবে এতটাই নড়বড়ে হয়, তাহলে বিজ্ঞানীরা এখন সমাধানের জন্য কোন দিকে তাকাচ্ছেন? চলুন প্যারাডাইমটার পুনর্মূল্যায়ন করা যাক। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হল, মূলধারার আণবিক জীববিজ্ঞানীরাও এখন পুরনো মডেলটিকে একটা সীমাবদ্ধতা হিসেবে দেখছেন। শিকাগো ইউনিভার্সিটির প্রখ্যাত জীববিজ্ঞানী জেমস শাপিরোর এই বক্তব্যটাই ধরুন। তিনি বলছেন, আধুনিক গবেষণাগুলো বিজ্ঞানীদেরকে পুরনো সেই এলোমেলো পরিবর্তন আর প্রাকৃতিক নির্বাচনের ইন্টেলেকচুয়াল স্ট্রেট জ্যাকেট বা বুদ্ধিভিত্তিক বন্দিদশা থেকে পুরোপুরি মুক্ত করেছে। আর ঠিক এই কারণেই বিজ্ঞানীরা পুরনো তত্ত্বের বদলে নতুন কিছু বিকল্প ওয়ার্কিং মডেল নিয়ে কাজ শুরু করেছেন। সোর্সগুলোতে বেশ কিছু আধুনিক বিকল্প তত্ত্বের কথা উঠে এসেছে, যেমন ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এপিজেনেটিক ইনহেরিটেন্স, ইভলিউশনারি ডেভেলপমেন্টাল বায়োলজি এবং সিম্বায়োটিক ইভলিউশন। বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন প্রাণের উৎপত্তি আর বিবর্তনের জট খুলতে এগুলো অনেক বেশি কাজে আসতে পারে। সোর্সগুলো ঘাটতে ঘাটতে আর একটা দারুণ পর্যবেক্ষণ চোখে পড়ে। ফ্রান্সিসকো আয়ালার মতো বিজ্ঞানীরা জীববিজ্ঞানের প্রতিটি স্তরে একটা জিনিস খুব অনুভব করেন, যাকে বলা যায় অ্যাপিয়ারেন্স অফ ডিজাইন বা নকশার আভাস। জীববিজ্ঞানের সবকিছু এতটাই নিখুঁত আর জটিলভাবে কাজ করে যে প্রথম দেখায় মনে হবেই যেন এগুলোকে আগে থেকেই কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ডিজাইন বা নকশা করা হয়েছে। সবশেষে আজকের এই ডোসিয়ারটি বন্ধ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। বিজ্ঞান যদি সত্যিই সবসময় পরিবর্তনশীল একটা ওয়ার্কিং মডেল হয়, তাহলে জেনেটিক্সের এই গাণিতিক অসম্ভবতা আর ক্যাম্ব্রিয়ান যুগের ফসিল রেকর্ডের এই ধাক্কা কি শেষ পর্যন্ত বিজ্ঞানীদের বাধ্য করবে কি প্রাণের উৎপত্তির পুরো ধারণাটিতে একটা বিশাল প্যারাডাইম শিফট বা দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে? এই দারুণ প্রশ্নটাই আজ সবার চিন্তার খোরাক হিসেবে রেখে গেলাম। আমাদের এই অনুসন্ধানের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।